আলো নামটা শুনলেই কি মাথায় ডায়াগ্রাম আর একগাদা ফর্মুলার চিন্তা আসে? ভয় লাগে? আরে একদম চিন্তা নেই। চলো আজকে আমরা এই অধ্যায়টাকে এমনভাবে বুঝে নেব যে ভয় তো পালাবেই, সঙ্গে নম্বরও আসবে একেবারে পকেটে। শুধু একটাই কাজ করতে হবে, পুরোটা মন দিয়ে শুনতে হবে, কারণ আমি কিন্তু মাঝে মাঝেই জিজ্ঞেস করব, বুঝতে পারছো? আর দেখো, এই কথাটা কিন্তু ১০০% সত্যি। অনেকে ভাবে ফর্মুলা মানে কঠিন কিছু। আরে না, ফর্মুলাগুলো তো আসলে ওই ছবি মানে রে ডায়াগ্রামগুলোরই একটা ম্যাথ ভার্সন। একবার যদি তুমি ওই ছবি আঁকার পিছনে লজিকটা ধরে ফেলতে পারো না, দেখবে ফর্মুলাগুলো একেবারে জলের মতো সোজা লাগছে। তো চলো আর দেরি না করে সেই লজিকটা দিয়েই শুরু করা যাক। তো সবার আগে আমরা ডুব দেব দর্পণের দুনিয়াতে। মানে শুরুটা হবে আলোর প্রতিফলন দিয়ে। আমাদের ঘরের আয়না থেকে শুরু করে ওই যে গাড়ির সাইড মিরর, সবকিছুর পেছনেই কিন্তু এই প্রতিফলনের সহজ কয়েকটা নিয়ম কাজ করে। চলো তো দেখা যাক কি সেই রহস্য। আচ্ছা, একটা সহজ জিনিস ভাবো তো। একটা বল যদি দেওয়ালে ছুঁড়ে মারো, কি হয়? ওটা ধাক্কা খেয়ে তোমার দিকে ফিরে আসে, তাই না? আলোও কিন্তু ঠিক একই কাজ করে। যখন আলো এসে কোনো চকচকে মসৃণ কিছুর উপর পড়ে, তখন ওখান থেকে ধাক্কা খেয়ে বাউন্স করে ফিরে আসে। আর এই যে ফিরে আসা, এই সহজ ঘটনাটাকেই আমরা ফিজিক্সের ভাষায় বলি আলোর প্রতিফলন। ব্যাস, আর কিচ্ছু না। এবার আসছি দুটো সুপার ইম্পর্টেন্ট নিয়মে। শোনো, এই দুটো সূত্রকে বলতে পারো পুরো প্রতিফলন চ্যাপ্টারের ব্রহ্মাস্ত্র। এগুলো ছাড়া কিন্তু একটা ডায়াগ্রাম বা অঙ্ক কিচ্ছু হবে না। প্রথমটা কি? আলো যে অ্যাঙ্গেলে এসে পড়বে ঠিক সেই অ্যাঙ্গেলেই ফিরে যাবে। মানে আপতন কোণ আর প্রতিফলন কোণ সবসময়, আই রিপিট, সবসময় সমান। আর দ্বিতীয়টা হলো যে আলোটা এসে পড়ল, যেটা ফিরে গেল, আর ওদের মাঝখানের যে অভিলম্ব, এই তিনজন সবসময় একই প্লেনে থাকবে, মানে একই সমতলে থাকবে। এই দুটো নিয়ম কিন্তু মাথায় একদম গেঁথে নিতে হবে। এই পর্যন্ত সব ঠিক আছে তো? একদম পরিষ্কার? দেখো, প্রতিফলনের এই দুটো সূত্রই কিন্তু আসল জিনিস। যদি এইটুকু বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো প্রশ্ন মাথায় আসে, একদম চিন্তা না করে কমেন্টে লিখে দেবে। মনে রাখবে, দাদা আছি। আমরা একদম আস্তে আস্তে এগোবো, কোনো তাড়াহুড়ো নেই। চলো এবার একটু গোলীয় দর্পণের গল্প শোনা যাক। আচ্ছা, বাড়িতে স্টিলের চামচ তো আছে, ওটা হাতে নাও। চামচের যে ভেতরের গর্তের মতো দিকটা, ওটাই হলো অবতল দর্পণ। ওর কাজ হলো সব আলোকে এক জায়গায় এনে মেলানো। আর চামচের যে বাইরের ফোলা দিকটা, ওইটা হলো উত্তল দর্পণ। ওর কাজ ঠিক উল্টো, আলোকে চারিদিকে ছড়িয়ে দেওয়া। একটা আলোকে কাছে টানে, আরেকটা দূরে ঠেলে দেয়। সহজ না? রে ডায়াগ্রাম বা ওই যে ছবিগুলো আঁকতে হয়, তার আগে এই চারটে নামকে ভালো করে চিনে নিতে হবে, না হলে কিন্তু মুশকিল। প্রথমটা হলো মেরু বা পোল, মানে পি। এটা হলো আয়নাটার ঠিক মাঝখানের বিন্দুটা। তারপর আসছে বক্রতা কেন্দ্র বা সি। এটা কি? আরে ওই আয়নাটা তো একটা বড় গোলকের অংশ, তাই না? সেই গোলকের যে কেন্দ্র, সেটাই হলো সি। এরপর আসছে ফোকাস বা এফ। এটা একটা ম্যাজিক পয়েন্ট, যেখানে সব সমান্তরাল আলো এসে ধাক্কা খাওয়ার পর দেখা করে। আর সবশেষে প্রধান অক্ষ, যেটা হলো পি আর সিকে যোগ করা একটা সোজা লাইন। এই পয়েন্টগুলোর পজিশনই কিন্তু ঠিক করে দেবে যে ছবিটা কোথায়, কেমন তৈরি হবে। ওকে, তো এবার আমরা আসছি সবথেকে ইম্পর্টেন্ট পার্টে, প্রতিবিম্ব গঠন। আমি জানি এই জায়গাটাতেই বেশিরভাগ ছাত্রছাত্রীর ভয় লাগে, কিন্তু আমি কথা দিচ্ছি, যদি কয়েকটা সহজ নিয়ম মাথায় রাখতে পারো, তাহলে পরীক্ষাতে যে বড় প্রশ্নটা আসে, মানে ওই ৫ নম্বরের প্রশ্ন, সেটা এখান থেকেই আসবে, আর নম্বরটাও নিশ্চিত পাবে। চলো অবতল দর্পণের একটা খুব কমন কেস দেখি, যেটা পরীক্ষায় খুব আসে। ধরো আমরা বস্তুটাকে রাখলাম সি আর এফ এর মাঝখানে। এবার কি হবে? ভাবো, দুটো আলো বেরোচ্ছে। একটা আলো সোজা গিয়ে, মানে প্রধান অক্ষের সমান্তরাল গিয়ে ধাক্কা খেয়ে ফোকাস দিয়ে ফিরে আসবে। আর আরেকটা আলো ধরো ফোকাস দিয়ে গিয়ে দর্পণে ধাক্কা খেয়ে সোজা হয়ে যাবে। এই যে দুটো আলো ফিরে এলো, ওরা যেখানে কাট করবে বা মিট করবে, ঠিক সেখানেই তৈরি হবে প্রতিবিম্বটা। আর সেটা দেখতে কেমন হবে? সদ, মানে রিয়েল, উল্টো আর বস্তুর চেয়ে বড়। বুঝতে পারছো তো ব্যাপারটা? আর এটা হলো অবতল দর্পণের একটা স্পেশাল কেস, বলতে পারো একটা জাদুর খেলা। এবার আমরা বস্তুটাকে ফোকাসেরও ভেতরে রাখছি। তখন কি হয় জানো? আলোক রশ্মিগুলো ধাক্কা খেয়ে এমনভাবে ছড়িয়ে যায় যে ওরা আর সত্যি সত্যি মেলে না। তখন আমাদের চোখ ভাবে ওরা যেন আয়নার পেছন থেকে আসছে। ফলে যে ছবিটা তৈরি হয় সেটা হয় অসৎ বা ভার্চুয়াল, সোজা আর অনেক বড়। ঠিক এই কারণেই তো দাঁতের ডাক্তাররা এই আয়নাটা ব্যবহার করেন, ছোট্ট একটা দাঁতকে বড় আর সোজা করে দেখার জন্য। এবার মনে থাকবে তো? আর উত্তল দর্পণের গল্পটা তো আরও সোজা। এখানে তুমি বস্তুটাকে যেখানে রাখো না কেন, প্রতিবিম্বটা সবসময় তিনটে জিনিস হবে: অসৎ, সোজা আর বস্তুর থেকে ছোট।
সব সময়। আর ঠিক এই কারণে এটাকে গাড়ির রিয়ার ভিউ মিরর হিসাবে ব্যবহার করা হয়। কারণটা কি? কারণ এটা অনেক বড় একটা এলাকার ছবি, মানে ওয়াইড ভিউ একটা ছোট্ট আয়নার মধ্যে দেখিয়ে দেয়। ফলে ড্রাইভারের পেছনের পুরো রাস্তাটা দেখতে সুবিধা হয়। এটা একটা দারুণ সেফটি ফিচার, তাই না? অঙ্ক করার জন্য এই দুটো ফর্মুলা একদম মাথায় রাখতে হবে। বিশেষ করে ওই যে R=2F, এই ছোট্ট সম্পর্কটা কিন্তু অনেক এমসিকিউ আর ছোট অঙ্ক এক নিমেষে সলভ করে দেয়। তবে একটা কথা আমি বারবার বলবো, দর্পণের সূত্র ব্যবহার করার সময় সবথেকে জরুরি জিনিস হল সাইন কনভেনশন, মানে কোন দূরত্বটা প্লাস হবে আর কোনটা মাইনাস। এটা যদি একটুও গণ্ডগোল হয় তাহলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। বেশ, তাহলে দর্পণের প্রতিফলন তো আমরা বুঝে গেলাম। চলো এবার আলোর আরেকটা মজার আচরণ দেখি। এবার আলো আর ধাক্কা খেয়ে ফিরবে না, বরং এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ঢুকে যাবে। আর এই ঘটনাটাকেই বলে প্রতিসরণ, যেটা আমাদের নিয়ে যাবে লেন্সের জাদুকরী দুনিয়ায়। দেখবে দর্পণের কনসেপ্টগুলো এখানেও কিন্তু দারুণ কাজে লাগবে। প্রতিসরণ মানে কি? খুব সহজ করে বললে, আলোর বেঁকে যাওয়া। ভাবো তো, তুমি একটা ফাঁকা মাঠে দৌড়াচ্ছ, হঠাৎ করে তোমাকে জলের মধ্যে দিয়ে দৌড়াতে হলো। কি হবে? তোমার স্পিড কমে যাবে আর তুমি একটু অন্যদিকে বেঁকে যাবে, তাই না? আলোর ক্ষেত্রেও ঠিক তাই হয়। যখন আলো এক মাধ্যম, ধরো বায়ু, থেকে অন্য মাধ্যম, ধরো জল বা কাঁচের মধ্যে ঢুকে, তখন ওর স্পিড বদলে যায়। আর এই স্পিড বদলানোর জন্যই আলো ওর সোজা রাস্তা থেকে একটু বেঁকে যায়। এই বেঁকে যাওয়াটাই হলো প্রতিসরণ। আচ্ছা, এবার একটা স্মার্ট ট্রিক শিখিয়ে দিই। এই টেবিলটা হলো পুরো অধ্যায়ের একটা চিট কোডের মতো। ভালো করে দেখো, যে কাজটা অবতল দর্পণ করে, মানে আলোকে এক বিন্দুতে নিয়ে আসে, ঠিক সেই কাজটাই করে উত্তল লেন্স। আর যে কাজটা উত্তল দর্পণ করে, মানে আলোকে ছড়িয়ে দেয়, সেই কাজটা করে অবতল লেন্স। মানে দর্পণ আর লেন্সের আচরণ ঠিক উল্টো। মনে রাখার জন্য শুধু ভাববে, দর্পণের অবতল ইজ ইকুয়াল টু লেন্সের উত্তল। কি এবার সোজা লাগলো না? এতক্ষণ তো আমরা কনসেপ্ট বুঝলাম, তাই না? কিন্তু দিনের শেষে আসল লক্ষ্য তো পরীক্ষায় ভালো নম্বর পাওয়া। তো চলো এবার আমরা একটু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। কিভাবে এই জ্ঞানটাকে ব্যবহার করে পরীক্ষায় বাজিমাত করা যায় সেটা দেখা যাক। এই সংখ্যাটা খুব ভালো করে মাথায় রাখো, 12। মাধ্যমিকে আলো অধ্যায় থেকে মোট 12 নম্বরের প্রশ্ন আসে। মানে এটা একটা হাই স্কোরিং চ্যাপ্টার। এটাকে ভালো করে তৈরি করা মানে ফাইনাল পরীক্ষার জন্য তুমি অনেকটাই এগিয়ে গেলে। এবার একটু প্রশ্নের প্যাটার্নটা বুঝে নিই। দেখো, এমসিকিউ আর 1-2 নম্বরের প্রশ্নগুলো আসবে বেসিক কনসেপ্ট আর সংজ্ঞা থেকে। যেমন ধরো প্রতিসরণাঙ্ক কাকে বলে বা অবতল দর্পণের একটা ব্যবহার লেখো। এগুলো সোজা। আসল খেলাটা হলো ওই 5 নম্বরের বড় প্রশ্নটায়। এখানে কিন্তু প্রায় 99% সময়ই একটা রশ্মিচিত্র আঁকতে দেয় আর তার সাথে একটা ছোট্ট অঙ্ক জুড়ে দেয়। তাই ডায়াগ্রাম আঁকার সময় কয়েকটা জিনিস মাথায় রাখবে। পরিষ্কার করে পেন্সিল স্কেল ব্যবহার করবে, আর রশ্মির ডিরেকশন বোঝানোর জন্য এই অ্যারোহেডগুলো কিন্তু দিতেই হবে। ওগুলো না দিলেই নম্বর কাটা যায়। এই কথাটা আমার থেকে লিখে নাও। ওই যে 5 নম্বরের বড় প্রশ্নটা, ওটা প্রায় গ্যারান্টিড রশ্মিচিত্র থেকেই আসবে, হয় দর্পণ নয় লেন্স। তাই যে এই ডায়াগ্রামগুলো একবার মাস্টার করে নিতে পারবে, তার জন্য এই অধ্যায়টা একেবারে হাতের মুঠোয় চলে আসবে। আর ওই 5 নম্বর তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তো আজকের এই পুরো আলোচনাটা যদি মন দিয়ে শুনে থাকো, তাহলে আমার বিশ্বাস আলো চ্যাপ্টারটা নিয়ে ভয়টা আর নেই। বরং এখন মনে হচ্ছে যে এটা সবথেকে বেশি নম্বর তোলার একটা সুযোগ। যদি কোনো পার্টিকুলার রে ডায়াগ্রাম আঁকতে গিয়ে অসুবিধা হয় বা কোনো অঙ্ক আটকে যায়, একদম লজ্জা না পেয়ে দ্বিধা না করে কমেন্ট আমাকে জানাবে। মনে রাখবে, তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাদা সবসময় আছি।